আপনি একই সাথে বলছেন আপনি মাছ মুচমুচে করে ভাজবেন, আবার একই সাথে বলছেন আপনি তেলটা কম দিবেন। আমরা আমাদের জায়গা থেকে কিছু প্রশ্ন করতে চাই। আমরা এটা জানি যে এই বাজেটটি যখন করা হয়েছে একটি বিশেষ পরিস্থিতিতে, সংকটকালীন সময়ে এই বাজেটটি করা হয়েছে। এই সব দিক বিবেচনায় অর্থমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই বাজেটের কিছু অসঙ্গতি নিয়ে, এবং জনগণ সেটা সিদ্ধান্ত নিবে যে বাজেটটিকে আসলে জনগণের জন্য নিষ্পেষণের হাতিয়ার হিসেবে বিবেচিত হবে নাকি উন্নয়নের অগ্রগতির একটি সোপান হিসেবে বিবেচিত হবে। প্রথম যে অসঙ্গতিটি সেটি হচ্ছে রাজস্ব নিয়ে। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের গত বছরের রাজস্বটি দেখি, লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা। সেই জায়গায় 11 মাসে অর্জিত হয়েছে 4,60,000 কোটি টাকার মতো। হাতে আছে আর 1 মাস, ধরে নিচ্ছে 48,000 কোটি টাকা সেখান থেকে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তার মানে আমাদের অর্জিত হচ্ছে 4 লক্ষ কোটি টাকা, 3,60,000 কোটি টাকা প্লাস 40,000 কোটি টাকা, অর্থাৎ হচ্ছে 4 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেটে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 74% লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে। পৃথিবীর সব দেশে তাবৎ অর্থনৈতিক ব্যবস্থায় বাজেটের যে রাজস্বের যে প্রবৃদ্ধি থাকে সেটি 10 থেকে 12% একটা আইডিয়াল একটা ফিগার। সেই জায়গা থেকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সারা দেশে বা বিগত রাজস্ব কালেকশনের যদি আমরা হিস্ট্রিটা দেখি, 10 থেকে 12%-এর জায়গায় সরকারের কাছে এমন কি মেকানিজম রয়েছে যে মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা 75% আমরা রাজস্ব নতুন করে আমরা সংগ্রহ করতে পারবো। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমরা বলছি যে এই যে রাজস্বের যে মাত্রাটি নির্ধারণ করা হয়েছে এবং এনবিআর এর যে সক্ষমতা রয়েছে সেটি বিবেচনায় এই বাজেটটির লক্ষ্যমাত্রা রাজস্বের ক্ষেত্রে কতটা অর্জিত হবে সেটি আসলে আমরা সন্দেহ প্রকাশ করছি। দ্বিতীয়ত, কিছুক্ষণ আগে একজন বলে গেলেন, একজন মাননীয় সংসদ সদস্য, যে আমাদের দেশের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে। মাননীয় স্পিকার, 100 টাকার যদি আমি বাংলাদেশে ব্যবসা করি, আমাকে কর্পোরেট ট্যাক্স দিতে হয় 27.5%, অর্থাৎ আমি সেখানে 100 টাকার মধ্যে আমার পকেটে থাকে আর 72.50 টাকা, 72.5 টাকা। এই 72.5 টাকার মধ্যে আমার ডিভিডেন্ড ট্যাক্স 4.5 সহ আমাকে দিতে হয় মাননীয় স্পিকার 40%, অর্থাৎ আমার পকেটে তখন থাকে 43.5 টাকা। এই 43.5 টাকা আমি 100 টাকা ইনকাম করি, আমার সর্বসাকুল্যে আমার ট্যাক্স চলে যায় 56.5%। আমরা যদি মালদ্বীপের দিকে তাকাই, আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, মালয়েশিয়ার দিকে তাকাই, সেখানে এই কর্পোরেট ট্যাক্স হচ্ছে 0%। আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই 15%, নেপালের দিকে যদি তাকাই তাহলে সেটা 5%। শুধু সরকারের সমালোচনার খাতিরে না, আমরা নির্মোহভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গা থেকে আমরা বলছি এই 56.5% কর্পোরেট ট্যাক্স এবং ডিভিডেন্ড ট্যাক্স বিদ্যমান রেখে এটা ডোমেস্টিক ইনভেস্টমেন্টকেও প্রমোট করবে না এবং ফরেন ইনভেস্টমেন্টকেও প্রমোট করবে না। যে বিজনেসম্যান আমার সিঙ্গাপুরে বিজনেস করতে পারবে 0% ট্যাক্স দিয়ে, সেই বিজনেসম্যান 56.5% ট্যাক্স দিয়ে সেই বাংলাদেশে বিজনেস করতে আসবে না। মাননীয় স্পিকার, আমরা সেই জায়গা থেকে প্রত্যাশা করেছিলাম যে এই বাজেট একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা বাজেট হবে এবং কর্পোরেট ট্যাক্সের একটা সহনশীল মাত্রায় কর্পোরেট ট্যাক্সকে রিডিউস করা হবে। হতাশ হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি পরবর্তী যে অসঙ্গতিটা সেটা হচ্ছে মূল্যস্ফীতি এবং জিডিপির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বর্তমানে মূল্যস্ফীতি হচ্ছে 9.4% এবং আমরা যদি খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ধরতে যাই সেটা 12%-এরও বেশি। এখন এই বাজেটে নির্ধারণ করা হয়েছে মূল্যস্ফীতি সেটা আমাদের 7.5%-এ রিডিউস করা হবে। পৃথিবীর সব দেশে, সব বাজেটে, সব অর্থনৈতিক ব্যবস্থায় মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার স্বীকৃত মাধ্যম হচ্ছে দুইটা। একটা হচ্ছে উচ্চ হারে সুদ নির্ধারণ করা অথবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমিয়ে নিয়ে আসা। আমাদের একটা অর্থ বছরে 1,40,000 কোটি টাকার একটা নির্ভরশীল অর্থনীতি বিদ্যমান রেখে আমরা কিভাবে মূল্যস্ফীতিকে আমরা 7.5%-এ নিয়ে আসব, এই যে স্ববিরোধী যে অবস্থানটা, এই জায়গাটা আমাদের কাছে আসলে মাননীয় স্পিকার স্পষ্ট না।
আপনি একই সাথে বলছেন আপনি মাছ মুচমুচে করে ভাজবেন, আবার একই সাথে বলছেন আপনি তেলটা কম দিবেন। এই যে স্ববিরোধী অবস্থানটা, এটা আমাদের সাধারণ মানুষের কাছে এটা স্পষ্ট হতে হবে।